us start with breast problems. Breast problem আমরা মূলত যে প্রবলেমগুলো নিয়ে ফেস করি, ব্রেস্ট পেইন, breast lump, nipple discharge, skin abscess, and কিছু structure problem like breast asymmetry and all. Okay, let us start with breast pain. মানে বেশিরভাগ মহিলা রোগী যারা স্তনের সমস্যা নিয়ে আসে তাদের প্রথম কমপ্লেইন হচ্ছে ব্রেস্ট পেইন, এবং সেটা হতে পারে ইউনিল্যাটারাল, মেবি বাইল্যাটারাল, ওকে, মেবি এপিসোডিক, মে নট বি এপিসোডিক, হ্যাঁ। দেন একটা বড় অংশ আসে স্তনে চাকা বা চাকার মতো একটা ফিলিং। এইটা একটা মানে গ্রে জোন আমাদের জন্য চিকিৎসা করা, বাট অধিকাংশ ব্রেস্ট পেইন চিকিৎসা কনজারভেটিভলি দেওয়া সম্ভব, শুধু যদি আপনার কিছু আইডিয়া থাকে এবং আপনি যদি পেশেন্টগুলোকে প্রপারলি হিস্ট্রি নিতে পারেন এবং এক্সামিনেশন করতে পারেন, আপনি এই চিকিৎসাগুলো মোস্ট অফ দ্য ব্রেস্ট পেইন পেশেন্ট অ্যান্ড মেজরিটি অফ দ্য ব্রেস্ট লাম্প পেশেন্ট আপনি আপনার ক্লিনিক্যাল জিপি সেট আপে আপনি চিকিৎসা দিতে পারেন। নিপল ডিসচার্জ যদি এটা ব্লাডি না হয়, ব্লাডি নিপল ডিসচার্জ না হয়, বা যদি এটা উইথ আদার সিমটম লাইক লাম্প আছে তারপরে নিপল ডিসচার্জ এই ধরনের না হয়, সেক্ষেত্রে আপনি এই চিকিৎসাগুলো আপনার জিপি সেট আপে দিতে পারেন। মোস্ট অফ দ্য ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় এগুলো এইজ রিলেটেড নিপল ডিসচার্জ হয়, পিউবার্টাল ডিসচার্জ, বা অনেক সময় ম্যানোপজের পেরিম্যানোপজাল ডিসচার্জ হয়, বাট মোস্টলি যেটা হয় কি যে আমাদের দেশের বাস্তবতা আমরা অনেক সময় দেখি হরমোনাল ইস্যুতে ডিসচার্জগুলো হয়। কাজে আমরা এই পেশেন্টগুলো যখন আমাদেরকে নিপল ডিসচার্জ নিয়ে আসে, আমাদের প্রথম কাজ হচ্ছে পেশেন্টগুলোকে অ্যাসিওর করা ইফ ইট ইজ নট এ ব্লাডি ডিসচার্জ। আর যদি ব্লাডি ডিসচার্জ হয় সেগুলো আমরা সাইটোলজি করতে পাঠাই, পেশেন্টকে অ্যাসেস করি, আলট্রাসোনো, ম্যামোগ্রাম সবই আমরা করি ইভেনচুয়ালি। বাট আমি যেটাকে ফোকাস করতে চাচ্ছিলাম যে হরমোনাল অ্যাসেসমেন্ট, স্পেশালি থাইরয়েড এবং সেরাম প্রোলেকটিন আমরা ইউজুয়ালি এই দুটো রুটিনলি দেই, এবং এইখানে যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে ইউ শুড সেন্ড দ্য পেশেন্ট টু অ্যান এন্ডোক্রাইনোলজিস্ট। আর যদি দেখেন এগুলোও নর্মাল অ্যান্ড দেন পেশেন্টের কোনো লাম্প নেই, অবভিয়াস ব্লাডি ডিসচার্জ না, তাহলে আপনাকে শুধু অ্যাসিওর করা অ্যান্ড দেন পেশেন্টকে ফলো আপ করা, ওয়েট অ্যান্ড অবজার্ভ করা, এবং দেখবেন যে অনেক রুগী এগুলো হয়। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে কিছু রুগীর জন্য আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হয়। আমরা সাধারণত ফ্লুক্লক্সাসিলিন একটি ভালো, অথবা সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন আমরা অনেক সময় দিই যারা নিপল ডিসচার্জ একটু পেইন যদি থাকে, অনেক সময় ইনফ্লামেটরি কন্ডিশনের কারণে হয়, ডাক্টাল ইনফ্লামেশনের জন্য, কাজে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ইজ সাফিসিয়েন্ট এনাফ। বাট যদি সাথে কোনো চাকা থাকে, যদি ব্লাডি ডিসচার্জ হয়, তখন আপনাকে আরেকটু ভালো করে রুগীটাকে দেখতে হবে এবং সেই অনুযায়ী তাকে পরবর্তী চিকিৎসাটি দিতে হবে। আচ্ছা, অ্যান্ড দেন অ্যাসিমেট্রি নিয়ে আমরা আজকে আর কথা বলবো না, আমরা একটু দেখি সিনারিওতে। 45-year-old lady came to your chamber with cyclic pain of both breasts for the last 1 year, 1 বছর ধরে, for which she consulted several local doctors but not cured. She also brought on an ultrasonogram report of last month which shows multiple stones in her GB, although she is asymptomatic. আমরা এই সিনারিওটি আপনাদের সাথে মানে ডিসকাশনের জন্য মানে প্লেস করেছি যে এরকম একটা মিডল এজেড মহিলা যদি আসে সাইক্লিক্যাল ব্রেস্ট পেইন নিয়ে, তাকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, এবং যে কিনা অনেক ডাক্তারকে দেখানোর পরেও কিউরড হয়নি, অ্যান্ড দেন ওই পেশেন্টের যদি মানে অ্যাসোসিয়েটেড আদার প্রবলেম লাইক ফর দিস পার্টিকুলার কেস ওনার গল ব্লাডার স্টোন আছে, অ্যাসিমটোমেটিক সাইলেন্ট স্টোন আছে, তাকে আমরা কিভাবে কাউন্সেলিং করব। আমরা দেখি যে প্রথম অংশটুকু যে তার কমপ্লেইনের কিভাবে অ্যাপ্রোচ করব তার ব্রেস্ট পেইনটাকে। যেহেতু একটা মিডল এজেড ওমেন, সাইক্লিক্যাল ব্রেস্ট পেইন, অন্য আর কিছু যদি না থাকে, তাহলে আমরা মানে আমাদের মাথায় প্রথম চিন্তা আছে whether this is the case of fibrocystic disease or not. আমরা যদি এখন এই টার্মগুলোকে ANDI নামে আমরা লিখি, বাট আমরা যদি বলি যে ফাইব্রোসিস্টিক ডিজিজ, সেটা অনেকে বুঝবেন। তাহলে আমাদের ব্রেস্ট পেইন আসলে আমাদের প্রথম চিন্তা হয় যে সাইক্লিক্যাল ব্রেস্ট পেইন বললে আমরা বুঝি যে মানে ফাইব্রোসিস্টিক ডিজিজ কিনা, আনলেস দেয়ার ইজ অ্যাবসেস অর আদার ইনফ্লামেটরি কন্ডিশন। আচ্ছা, সেটা যদি হয় আপনি তো অবশ্যই তাকে চিন্তা করবেন যে তার একটা আলট্রাসোনোগ্রাম করবেন, একটা ম্যামোগ্রাম করতে পারেন, অ্যান্ড দেন আপনি হয়তো ইনিশিয়াল সেট আপ একটু তাকে নাপা দিয়ে রাখলেন আর একটা আলট্রাসোনোগ্রাম অ্যাডভাইস করলেন, অ্যান্ড দেন দ্য ডে আফটার ইয়োর ভিজিট উনি একটা আলট্রাসোনো নিয়ে আসলো যেখানে বলছেন মাল্টিপল সিস্ট ইন হার বোথ ব্রেস্ট। যদি এরকম একটা আলট্রাসোনো রিপোর্ট আসে তাহলে আপনি তো নিশ্চিত যেটা একটা কেস অফ ফাইব্রোসিস্টিক ডিজিজ,
তাহলে কিভাবে আপনি তাকে ম্যানেজ করবেন? আমরা একটু ম্যানেজমেন্ট থেকে ঘুরে আসি এই পেশেন্টের। দেখেন, যদি আমরা ডায়াগনোসিস করতে পারি ইটস এ কেস অফ ফাইব্রোসিস্টিক ডিজিজ, তাহলে আমাদের ম্যানেজমেন্টগুলো মোরলেস কনজারভেটিভ, মানে কি আপনার কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ড্রাগ ট্রিটমেন্ট খুবই লিমিটেড রোল আছে, বাট আপনার কাউন্সিলিং অ্যাবাউট দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ অ্যান্ড ইটস প্যাথোফিজিওলজি আপনাকে তাকে ভালো করে বুঝায় বলতে হবে, এবং আপনাকে তার মনে যে ক্যান্সারের যে একটা মানে ফিয়ার, সেটাকে অ্যালিভিয়েট করতে হবে যেন সে না ভয় পায়, এবং আপনি তাকে সাজেশন দেবেন টি কফি অ্যাভয়েড করার, এবং আপনি তাকে বলবেন যে সুতি মানে ব্রা ব্যবহার করতে, এবং অফ অ্যাপ্রোপ্রিয়েট সাইজ, ভালো ঘুম বিশ্রামের কথা আপনি অ্যাডভাইস করবেন। আপনি তাকে কিছু ড্রাগ অ্যাডভাইস করতে পারেন, যেমন আমরা ইভিনিং প্রামরেজোল দেই সাধারণত 2 গ্রাম ডেইলি ফর 2 মান্থস। কিছু নর্মাল অ্যানালজেসিক লাইক প্যারাসিটামল আপনি দিতে পারেন, এবং আপনি তাকে 6 মাস পর ফলো আপে রাখবেন। সিম্পল এই ম্যানেজমেন্ট। এবং এর মধ্যে প্রথম যে 3টি অংশ, যার কারণে কিনা রুগীরা বারবার ঘুরছে ডক্টর থেকে ওই ডাক্তারে যাচ্ছে, আপনি যদি তাকে শুধুমাত্র ডায়াগনোসিসটা বুঝিয়ে দিতে পারেন এবং তার ক্যান্সার ভীতিটা দূর করে দিতে পারেন এবং তাকে কিছু সিম্পল অ্যাডভাইস দেন, তাহলে কিন্তু পেশেন্ট অ্যাসিওর হবে এবং উনি আপনাকে কমপ্লাই করবে, এবং দেখবেন উনি আপনার ফলো আপে থাকছেন। এবং ডেফিনেটলি মনের ভয়টা দূর করতে পারলে অনেকাংশেই আমরা এই ব্যথাগুলো দূর হয়ে যায়। অ্যান্ড দেন যে প্রশ্নটা আমরা করেছিলাম এর সাথে, যে এই রোগীগুলো যদি সাথে আবার একটা অ্যাসিম্পটোমেটিক গলস্টোন বা সাইলেন্ট গলস্টোন নিয়ে আসে, কি করবেন? আপনি কি তাকে বলবেন যে কিছুই দরকার নাই, নাকি বলবেন যে না এখনই অপারেশন করে নেন? এইটা একটা ট্রিকি জাজমেন্ট। যেহেতু তার কোনো সিমটম নাই, কাজেই হ্যাঁ রুগী চাইলে ওয়েট করতে পারে, বাট আপনার বিং এ আই মিন ডক্টর, আপনার উচিত হবে পেশেন্টকে এইভাবে কাউন্সিল করা যেন উনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা ইলেকটিভ কোলেসিস্টেক্টমি করে নেয়, বিকজ উই নেভার নো যে কখন তার এই সাইলেন্ট স্টোনটা একটা অ্যাকিউট ইনফ্লামেশন নিয়ে আসবে। কাজে আমরা তাকে সাজেস্ট করব নট আর্জেন্ট, রাদার একটা ইলেকটিভ কোলেসিস্টেক্টমি করে ফেলা। একটা প্রশ্ন ছিল যে যদি ওই রুগীটা মানে যে রুগীটা আপনার ব্রেস্টের প্রবলেম সাথে গলব্লাডার প্রবলেম এসে, আপনি আর কীভাবে হেল্প করতে পারেন? হ্যাঁ দেখেন, আপনি কিন্তু ইউ ক্যান ডিসকাস অ্যাবাউট দ্য সার্জিক্যাল অপশন। তাকে আপনি কিন্তু এগুলো ব্রিফ করতে পারেন যে হ্যাঁ আপনার এটা পেট কেটে করতে পারেন, আপনি মেশিন দিয়ে করতে পারেন, এবং আপনি আরও যেটা বড় হেল্প করতে পারেন, উনি সরাসরিও আপনি তাকে একজন জেনারেল সার্জন অথবা হেপাটোবিলিয়ারি সার্জনের কাছে একটা ভালো রেফারেল নোট রেখে রেফার করতে পারেন। তাহলে এই রুগীটি একটি যথাযথ চিকিৎসা পাবে এবং উনি কিন্তু পরবর্তীতে আপনার কাছেই আসবে ফলো আপে। ওকে, let us talk on upper GI problems. আপার জিআই যে প্রবলেমগুলো নিয়ে আমরা আমাদের জিপি সেটআপে ফেস করি, মোস্টলি ডিসপেপসিয়া। আপনারা জানেন যে ডিসপেপসিয়া একটা ভেগ টার্ম, মানে হার্ট বার্ন বলেন, বেলচিং বলেন, মানে অ্যাসিডিটি, সব কিছুই কিন্তু আমরা ডিসপেপসিয়া দিয়ে এক্সপ্লেইন করতে পারি, মানে অ্যাজ আ ভেগ টার্ম। অ্যান্ড দেন ডিসফেজিয়া, খেতে না পারা বা মানে অনেক সময় পেইনফুল সোয়ালিং হয়, যেটাকে আমরা অর্ডাইনোফেজিয়া বলি, সেগুলো নিয়ে আসতে পারে। নজিয়া অ্যান্ড ভমিটিং নিয়ে আসতে পারে এবং কিছু আপার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসতে পারে, এবং দিজ আর মোস্টলি ডিউ টু দ্য বিনাইন কজ এবং মোস্টলি ডিউ টু আওয়ার লাইফস্টাইল চেঞ্জেস। সো আপনি যদি ভালো মতো হিস্ট্রি এবং এক্সামিনেশন করতে পারেন, তাহলে এর বেশিরভাগ রুগীকেই আপনি সিম্পল সিমটোমেটিক ম্যানেজমেন্ট দিয়ে কিউর করে দিতে পারেন। বাট কিছু পেশেন্ট আসবে যাদের এই ডিসপেপসিয়া বা ডিসফেজিয়ার আন্ডারলাইং কজ হতে পারে কোনো একটা ম্যালিগনেন্ট ডিজিজ বা কোনো একটা সার্জিক্যাল কজ। যেমন ডিসপেপসিয়া, অ্যাকিউট কোলেসিস্টাইটিস ডিসপেপসিয়া নিয়ে আসতে পারে। পেপটিক আলসার, মানে যদি মানে সেই রকম স্টেজে হয় তখন পেপটিক আলসার তো ইউজুয়ালি ডিসপেপসিয়া নিয়ে আসে, বাট যদি দেখেন যে খুব পেশেন্ট অ্যাগ্রাভেটেড সিমটম, তখন কিন্তু আপনাকে সার্জিক্যাল অপশন চিন্তা করতে হবে। ডিসফেজিয়া, ইসোফেজিয়াল ক্যান্সার, ইভেন স্টমাক ক্যান্সার, সব কিছুর একটা প্রেজেন্টেশন কিন্তু ডিসফেজিয়া থাকে। কাজে সেগুলোকে অ্যাড্রেস করা আদার সিমটম মিলিয়ে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নজিয়া ভমিটিং তো অনেক কারণেই হয়, আপনি সেটা মানে মেডিকেল কজগুলো এক্সক্লুড করে দেন আপনাকে ম্যানেজ দিতে হবে। আপার অ্যাবডোমিনাল পেইন, দেয়ার আর সো মেনি কজেস অফ আপার অ্যাবডোমিনাল পেইন, স্টার্টিং ফ্রম অ্যাকিউট অ্যাবডোমিনাল কজেস, বাট দেয়ার আর আদার কজেস। তো আপনাকে এনশিওর হতে হবে যে পেইনটা নিয়ে পেশেন্ট আমার কাছে আসছে উনি কোনো অ্যাকিউট অ্যাবডোমিনাল পেশেন্ট কিনা, সেটা এক্সক্লুড করতে পারলে বাকি চিকিৎসা দেওয়া আপনি, ইভেন দেন টেকিং সাম হেল্প ফ্রম দ্য রেডিওলজি অ্যান্ড আল্ট্রাসাউন্ড, হোপফুলি ইউ উইল গেট দ্য ডায়াগনোসিস অ্যান্ড ইউ ক্যান হ্যাভ দ্য ট্রিটমেন্ট অ্যাকর্ডিংলি। ওকে, লেট আস সি দিস পেশেন্ট। এটা ডিসফেজিয়া নিয়ে একটা পেশেন্ট এসছে আমাদের কাছে, 56 বছরের মানে একটা মেল।
ওনার লং স্ট্যান্ডিং ব্যারেটস ইসোফেগাস ছিল, কমপ্লেইন্স অফ ওরজারিং ডিসফেজিয়া টু সলিডস ওভার দ্য পাস্ট 6 উইকস। যখন কেউ একটা হিস্ট্রি দেয় তার আগে থেকে এই ধরনের ডায়াগনোসিস ছিল ব্যারেটস ইসোফেগাস বা এই ধরনের কিছু, মানে খুব রেয়ার, বাট যদি আসে এবং দেন মানে ওরজারিং ডিসফেজিয়া নিয়ে আসে ফর শর্ট ডিউরেশন, আপনাকে অবশ্যই খারাপ কিছু একটা চিন্তা করতে হবে। এবং এই ইসোফেজিয়াল ক্যান্সার মানে আমরা মোস্টলি ডায়াগনোসিস করি লেট স্টেজে, এবং মানে সিমটোমেটিক স্টেজ মানেই লেট স্টেজ, এবং সেই মুহূর্তে আসলে করার থাকে খুব লিমিটেড, মানে সার্জারি ইজ নট এনাফ, ইভেন সার্জন আদার মডালিটিস আর নট এনাফ টু গেট কিউর। সো আপনাকে আর্লি যদি আপনি মানে ইফ ইউ ক্যান থিঙ্ক অফ দ্য ডায়াগনোসিস অ্যান্ড ইফ ইউ ক্যান ডায়াগনোজ অ্যাকচুয়ালি, দেন আপনি পেশেন্টকে একটা কিউরেটিভ, মোর কিউরেটিভ রিলেটিভলি অপশন দিতে পারেন। আচ্ছা, আরেকটা পেশেন্ট নিয়ে আসা আপার যে প্রবলেমের নিয়ে, সেটা হচ্ছে যে ব্লিডিং নিয়ে আসতে পারে অনেক সময়। সেই ব্লিডিংটা খুব অ্যাকিউট ব্লিডিং হতে পারে, অথবা মানে খুব ক্রনিক যে ব্লিডিংগুলো হয়, যেটা হেমাটোমেসিস হয়, পেপটিক আলসার ডিজিজ বা আদার কজে, সেগুলো হয়। কাজে এই পেশেন্টগুলো যখনই আপনার পেশেন্ট ব্লিডিং নিয়ে আসবে, আপার যে ব্লিডিং, ইউ শুড বি ভেরি কশাস, because mostly these are for malignant reason, if it is older age with short duration history, and if you can exclude the peptic ulcer disease, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে আপার যে ব্লিডিংটাকে খুব মানে ভালো করে ইভালুয়েট করতে হবে, হিস্ট্রি এবং ডিটেল এক্সামিনেশন, এবং হিস্ট্রি শুড বি ভেরি মাচ ডিটেইলড অন সাম কি পয়েন্ট। ওকে, আচ্ছা, আমরা একটা দেখি যে খুব আনকমন, বাট আমরা দেখি যে যদি ইনকেস আসে আমাদের চেম্বারে, যেন আমরা অ্যাটলিস্ট মানে আমাদের মাথায় থাকে। 56 বছরের মেল, প্রফিউজ আপার জিআই হেমোরেজ, হি ইজ রিলেটিভলি ম্যালনারিশড অ্যান্ড হ্যাজ এভিডেন্স অফ গাইনোকোমেশিয়া। যখন এইরকম হয় যে মানে ওল্ডার মেল সাথে গাইনোকোমেশিয়া আছে, ম্যালনিউট্রিশন আছে, কাজে আমরা ধরে নিই যার যদি একটু জন্ডিস বা এই ধরনের কিছু থাকে, this is probably a case of CLD, chronic liver disease, and complicated with the upper GI hemorrhage. হ্যাঁ, সো এই পেশেন্টগুলো, দ্যাট ইজ দ্য ভেরিসিয়াল ব্লিডিং, এই পেশেন্টগুলোকে কিন্তু অ্যাকিউট ম্যানেজমেন্ট না করলে পেশেন্টগুলোর সাথে সাথে উইল লুজ দ্য পেশেন্ট। সো আপনাকে পেশেন্টগুলোকে অ্যাড্রেস করা, ইমিডিয়েট রিসাসিটেশনের ব্যবস্থা করা এবং যথাযথ দ্রুত রেফারেল করা আপনার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টাস্ক, বিং এ জিপি। হ্যাঁ, কাজে এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা একটু হেপাটোবিলিয়ারি প্রবলেম নিয়ে কথা বলি দুটো। একটা হেপাটোবিলিয়ারি কমপ্লেন বলতে মূলত জন্ডিস একটা বড় ইস্যু, বাট জন্ডিসও আমরা যদি দেখি যে মেডিকেল জন্ডিসটাই মোরললেস আমাদের কাছে জিপি সেটআপে বেশি আসবে, বাট কখনো কখনো আমরা সার্জিক্যাল জন্ডিস পাবো। এখন কি প্রশ্ন করে আমরা রুগীর কাছ থেকে বুঝবো যে এটা সার্জিক্যাল জন্ডিস? অনেকভাবেই আমরা সেটা মানে হিস্ট্রি ডায়াগনোসিস করতে পারি, বাট আমরা যদি একটু একটা সিম্পল প্রশ্ন রোগীকে করি যে তার এই জন্ডিসটা শুরুর পূর্বে সে কোনো ধরনের প্রোড্রমাল যে ফেজ থাকে, হ্যাঁ, কোনো প্রোড্রমাল সিমটম যেমন লাইক ফিভার, ম্যালেজ, অ্যানোরেক্সিয়া, নশ, এগুলো ছিল কিনা। যদি জন্ডিসের পূর্বে এই ধরনের ফিচার্স থাকে তাহলে আমরা ধরে নিই যে এটা একটা মেডিকেল জন্ডিস। বাট যদি তার জন্ডিসটাই প্রাইমারি সিমটম হয় অ্যান্ড দেন ইট ইজ ফলোড বাই সাম আদার প্রবলেম, নশিয়া, ভমিটিং, ওয়েট লস অ্যান্ড আদার থিং, তখন আমরা সাধারণত এটাকে ধরে নিই একটা সার্জিক্যাল জন্ডিস হিসাবে। তো আমরা যেহেতু সার্জারি নিয়ে কথা বলছি আজকে, আমরা একটু সার্জিক্যাল জন্ডিস নিয়ে কথা বলবো। বাট আপনারা জাস্ট কুইক লুক যে এই যে অপশনগুলো যদি আমরা একটু দেখি, যে পেশেন্ট যদি আমাদের কাছে আসে অ্যাসোসিয়েটেড প্যানক্রিয়াটাইটিস নিয়ে, তাহলে আমরা ধরে নিব এটা একটা সার্জিক্যাল জন্ডিস। ইউজুয়ালি গলস্টোন প্যানক্রিয়াটাইটিস হয়, কাজেই তার এটা সার্জিক্যাল জন্ডিস। পেশেন্ট আসছে পজিটিভ কর্ভোশিয়ার সাইন, আপনারা জানেন কর্ভোশিয়ার ল আছে, হ্যাঁ, পালপেবল গল ব্লাডারের সাথে যদি স্টোন যদি অবস্ট্রাকশন হয় তাহলে এটা পালপেবল গল ব্লাডার পাবো না। আর যদি পালপেবল গল ব্লাডার আমরা পাচ্ছি সাথে জন্ডিস পেশেন্ট, তাহলে আমরা ধরে নিব কোনো ধরনের অবস্ট্রাকশনটা কোনো ধরনের ম্যালিগনেন্সি বা এই ধরনের কিছু দিয়ে হয়েছে। হ্যাঁ, তো যদি এরকম হয় তাহলে এটা আমরা সার্জিক্যাল জন্ডিস। বিলিরুবিন ইন দ্য ইউরিন যদি এটা হয় তাহলে এটা মেডিকেল জন্ডিস। হ্যালোথেন ইনডিউস জন্ডিস, এটা হেপাটোসেলুলার জন্ডিস, আপনারা জানেন অ্যানেস্থেশিয়ার পরে হতে পারে। হেপাটিক অ্যাবসেস, তাহলে অ্যাবসেস সার্জিক্যালও হতে পারে, অনেক সময় মানে মেজর ইনভলভমেন্ট হলে তখন হেপাটিক জন্ডিস নিয়ে আসতে পারে। অ্যান্ড ইনকম্প্যাটেবল ব্লাড ট্রান্সফিউশন, আমরা জানি এটা একটা হেমোলাইটিক জন্ডিস। কাজে দিস আর দ্য কি থিংস যেগুলো আপনাকে আপনার জিপি সেটআপে গাইড করবে যে এই রুগীটা আসলে সার্জিক্যাল পেশেন্ট নাকি একটা মেডিকেল ম্যানেজমেন্ট উনি ডিমান্ড করেন।
আচ্ছা, আমরা একটু এই সিনারিওটা দেখি। আপনার 74 বছরের মহিলা, উনি আসছেন 4 সপ্তাহের প্রোগ্রেসিভ জন্ডিস এবং মানে তার গা চুলকানি হচ্ছে, এবং আপনি প্রশ্ন করে দেখলেন যে তার একটা হিস্ট্রি আছে 3 মাস ধরে উনি খেতে পারেন না এবং তার ওয়েট লস হচ্ছে। তাহলে 3 মাসের অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, সাথে এখন হিস্ট্রি 1 মাসের প্রোগ্রেসিভ জন্ডিস এবং গায়ে চুলকানি, অবশ্যই আপনি একটা ম্যালিগনেন্ট কিছু চিন্তা করবেন। এবং রুগীটি যদি ক্যাকেকটিক হয়, ডিপ্লিকটেরিক হয়, হ্যাঁ, এবং যদি ওয়েট লস থাকে, আর আপনি যদি ক্লিনিক্যাল এক্সামিনেশন করে তার একটা পালপেবল গল ব্লাডার পান, তাহলে তো কোনো সন্দেহ নাই যে এটা একটা ইউজুয়ালি প্যানক্রিয়াটিক কার্সিনোমার পেশেন্ট। এখন ইস্যুটা হচ্ছে যে জিপি সেটআপে আমরা একটা প্যানক্রিয়াটিক পেশেন্টকে কি করব? অনেকে বলে যে আমি রেফার করে দেব। আচ্ছা, সেটা তো একটা ডেফিনেটলি আপনাকে রেফার করতেই হবে, বাট ইস্যুটা হচ্ছে যে এই পেশেন্টগুলো যারা কিনা একটা ক্যান্সার নিয়ে আসছে এবং ইউ আর দ্য প্রাইমারি ডক্টরস, ইউ হ্যাভ গট সেভারাল আদার রেসপন্সিবিলিটিস অ্যাপার্ট ফ্রম ম্যানেজিং দ্য পেশেন্ট। কাজে এই পেশেন্টকে ভালো মতো মানে কাউন্সেলিং করা, যথাযথ স্থানে রেফার করা, প্রয়োজনে কিছু মানে ইমার্জেন্সি যদি কোনো মেজার নিতে হয় সেগুলো এনশিওর করা, এই সবগুলো দায়িত্ব। এবং পরবর্তীতে ইভেন রোগীটা যদি সার্জারি করে তার পরবর্তীতে তার ফলো আপ মেনটেন করা, তার আদার কোনো কোমরবিডিটি আছে কিনা সেগুলোকে অ্যাড্রেস করা। আপনি একজন প্রাইমারি চিকিৎসক হিসাবে আপনার নোটস, আপনার মতামত একজন রেফারেল ডক্টরের জন্য অনেক ইম্পর্টেন্ট। এবং আপনি যদি এই পেশেন্টগুলোকে আর্লি ডায়াগনোসিস করতে পারেন, আমরা এই পেশেন্টগুলোকে একটা কিউরেটিভ মানে ট্রিটমেন্ট দিতে পারি। আপনারা অনেকেই শুনে থাকবেন যে হুইপলস অপারেশন নামে একটা প্রসিডিউর আছে, যেটা আমরা প্যানক্রিয়াটিক কার্সিনোমায় করি, এবং দ্যাট ইজ এ কিউরেটিভ সার্জারি। এই রোগীগুলোকে আমরা কিউরেটিভ ইন্টেনশন দিতে পারি যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি। বাট এরা যদি ডিলে হয়, জন্ডিস বাড়তে থাকে, রোগীগুলো সাফার করতে ঘুরতে থাকে, তাহলে কিন্তু এই রোগীগুলোকে আমরা আর কিউরেটিভ ট্রিটমেন্ট দিতে পারবো না। সো মেসেজ যেটা বারবার বলার চেষ্টা করছে যে আপনার ডায়াগনোসিসটা, আপনার ইনিশিয়াল অ্যাসেসমেন্টটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য ফার্দার ম্যানেজমেন্ট। মোস্টলি আমরা ধরে নিচ্ছি আপনি কিউরেটিভ ম্যানেজমেন্ট নিজেই দিবেন, বাট ফর সাম পেশেন্ট যাদেরকে আপনি রেফার করছেন স্পেশালিটি ট্রিটমেন্টের জন্য, তারাও কিন্তু আপনার এই ইনিশিয়াল ডায়াগনোসিসের দ্বারা অনেক উপকৃত হতে পারে। কাজে বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট।